শোনাবো জাহানারা সিদ্দিকীর দ্বিতীয় গল্প, হাত কাটা লোকটা। আমি তখন মিউনিখে থাকি। নিঃসঙ্গ জীবন। সারাদিনের পরিশ্রমের পর একলা ঘরে ফিরে বড্ড একাকী লাগত। তাই অবসর সময়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়তাম। এ সময় একজন জার্মান ভদ্রলোক আমাকে একটা সৌন্দর্যমণ্ডিত লেকের সন্ধান দিল। লেকটা জার্মান অস্ট্রিয়া সীমান্তে। এত সুন্দর জায়গা নাকি পৃথিবীতে কমই আছে। কথাটা শুনেই আমি উৎসাহী হয়ে উঠলাম। এক ছুটির দিনে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম সে লেকের উদ্দেশ্যে। গাড়ি আমি ড্রাইভ করছিলাম। দুপাশে পাইন অরণ্যে ঢাকা সমভূমি। ঘরবাড়ি বলতে গেলে নেই। প্রায় ঘণ্টাখানেক পর দূরে পাহাড়ের চূড়া উঁকি দিতে লাগলো। তার খানিক পর চোখে পড়ল লেকটা। চারিদিকে পাহাড়ে বেষ্টিত অপরূপ সুন্দর টলটলে জলে পরিপূর্ণ লেক। একটু এগোতেই লেকটা বিশাল হয়ে দেখা দিল। দূরে পাহাড়ের সারি। গাড়িটা একপাশে রেখে দিয়ে হাঁটতে থাকলাম। বেশ কিছু লোক হেঁটে বেড়াচ্ছে লেকের পাশে পাথরের নুড়ি বিছানো রাস্তা ধরে। লেকের ভিতর অজস্র হাঁস সাঁতার কাটছে। স্বল্প গভীর পানিতে নল খাগড়ার মতো গাছ। লেকের অপর প্রান্তে সুউচ্চ পাহাড়গুলি পাইন বনে ছাওয়া। ন্যাড়া পাথরের চূড়া মেঘের আড়ালে ঢাকা পড়েছে। এত সুন্দর প্রকৃতি দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না। মেঘ আর অন্ধকার ধীরে ধীরে দূরের পাহাড়গুলো গ্রাস করল। লোকজন সবাই চলে যাচ্ছে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে হাঁটা দিলাম। গাড়িতে উঠতে উঠতে চারিদিকে অন্ধকার নেমে এলো। শুরু হলো টিপ টিপ বৃষ্টি। আমি অন্ধকারের মধ্যে দ্রুত গাড়ি চালিয়ে ফিরতি পথ ধরলাম। জনমানবহীন নির্জন রাস্তা। এক মনে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছি। হঠাৎ ভীষণভাবে চমকে উঠলাম। গাড়ির হেডলাইটে দেখি ঠিক সামনেই দীর্ঘদেহী শ্বেতাঙ্গ এক লোক। ঝাঁকড়া চুল আর দাড়ির কারণে চেহারাটা স্পষ্টভাবে চোখে না পড়লেও চোখে পড়ে তার চোখের তীব্র চাহনি। বুঝতে পারছি জোরে ব্রেক কষেও একে আর বাঁচানো সম্ভব না। অতি ক্ষিপ্ত গতিতে আমি গাড়িটা সাইড করার চেষ্টা করতেই লোকটা সজোরে এসে গাড়ির বাঁদিকে ধাক্কা খেয়ে শূন্যে উঠে গেল। পর মুহূর্তে সজোরে ছিটকে পড়ল। প্রচণ্ড শব্দ হলো। আমি ততক্ষণে এত নার্ভাস হয়ে পড়েছি যে দিক জ্ঞানশূন্য হয়ে গাড়ি চালাতে থাকলাম। আমার ভয় হচ্ছিল লোকটা মারা গেছে। ওই মৃতদেহের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। ছেলেবেলা রাস্তায় অ্যাক্সিডেন্টে থেতলে যাওয়া একজন মানুষের দেহ দেখে করাত ঘুমাতে পারিনি। আজ কিনা আমার হাতে একজন জলজান্ত মানুষের মৃত্যু হলো। ব্যাপারটা কল্পনা করে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। আমি আর গাড়ি চালাতে পারলাম না। গাড়ি বন্ধ করে আমি কতক্ষণ যে সেখানে বসেছিলাম নিজেও জানি না। সম্বিত ফিরে এলে বিবেকের কাছে তীব্র দংশন অনুভব করতে থাকলাম। এই প্রথম উপলব্ধি করলাম ধরা পড়ার ভয়ে আমার এভাবে পালানোটা উচিত হয়নি। এমনও তো হতে পারে যে লোকটা সত্যিই মারা যায়নি, গুরুতর আহত হয়েছে। সেক্ষেত্রে আমি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যেত। কিন্তু সময় কি ফুরিয়ে গেছে? হয়তো লোকটা সংজ্ঞাহীন অবস্থায় এখনও ওখানে পড়ে আছে। এই নির্জন রাস্তায় কোনো গাড়ি চলাচল নেই। লোকটাকে কে হাসপাতালে নিয়ে যাবে? কি করব এখন আমি? ফিরে গিয়ে হাসপাতালে ওকে নেওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। পুলিশি ঝামেলা শুরু হয়ে যাবে। কিন্তু লোকটাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানোর সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। আমি দোটানায় দুলতে থাকলাম। শেষ পর্যন্ত বিবেকের কাছে হার মানলাম। যা শাস্তি হয় হবে, আগে লোকটাকে বাঁচানোর চেষ্টা তো করি। আমি ফিরতি পথে যাত্রা শুরু করলাম। হেডলাইটের আলোয় রাস্তার উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে যাচ্ছি। কোথাও কোনো মৃতদেহ দেখতে পেলাম না।
যে জায়গাটায় ঘটনাটা ঘটেছিল সেখানে একটা মাইল ফলক ছিল। সেই মাইল ফলকটা খুঁজে পেলাম। ফলকটার কাছে গাড়িটা দাঁড় করালাম। রাস্তাটা ফাঁকা, বৃষ্টি ইতিমধ্যে থেমে গেছে। মেঘের ফাঁক দিয়ে চাঁদটা অস্পষ্টভাবে চোখে পড়ছে। ক্ষীণ চাঁদের আলোয় আশেপাশে কোথাও কোনো দেহ চোখে পড়ল না। গাড়ির সামনের দিকে তাকালাম। জায়গাটা চ্যাপ্টা হয়ে গেছে। গাড়ির কাচের ওপর ওটা কি? হাত দিয়ে ছুতেই ভেজা লাল রক্ত এসে হাতে উঠল। শিউরে উঠে টিস্যু পেপারে হাত মুছলাম। গাড়ির কাচের রক্ত ও টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। এখন আমি কি করি? আচ্ছা, এমন কি হয়েছে যে কোনো গাড়ি পথের মাঝে আহত অবস্থায় লোকটিকে আবিষ্কার করে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে গেছে? এসবই ভাবছি। এমন সময় দূরে একটা ঝোপের দিকে তাকিয়ে চমকে উঠলাম। মনে হলো ওখানে একটা মানুষের কাটা হাত পড়ে আছে, কোনোই থেকে বিচ্ছিন্ন একটা হাত। আমি কি সঠিক দেখছি? কাছে গিয়ে ভালো মতো দেখব। কিন্তু যদি হাতটা লোকটার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে, তবে শরীরটা কোথায়? কয়েক পা এগিয়ে গিয়ে তাকাতেই শিউরে উঠলাম। সত্যিই একটা হাতের কাটা অংশ পড়ে আছে। আমার মাথা আজ কাজ করছিল না। কীভাবে গাড়ি চালিয়ে যে বাড়ি ফিরেছি নিজেই জানি না। সারা রাত ঘুম এলো না। চোখের সামনে কাটা হাতটা ভেসে বেড়াতে লাগলো। সকালে বন্ধুর বাড়ি গিয়ে সংক্ষেপে ঘটনাটা তাকে জানালাম। সে চিন্তিত হয়ে বলল, গাড়ি চালিয়ে ভেগে যাওয়াটা ঠিক হয়নি। অপরাধ স্বীকার করে নিয়ে বললাম, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু ওই অবস্থায় আমার মাথা ঠিক ছিল না। সত্যিই কি ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ, আমি নিশ্চিত। নইলে গাড়ির সামনের দিকটা চ্যাপ্টা হলো কি করে? চল তবে খোঁজ করে দেখি। ওর প্রস্তাবটা পছন্দ হলো। বললাম, এখন দিনের আলোয় লাশটা ঝোপঝাড়ের মধ্যে থাকলেও খুঁজে পাওয়া যাবে। আর এতক্ষণে নিশ্চয়ই পুলিশ এসে ঘটনাটা তদন্ত শুরু করে দিয়েছে। শাস্তি যাই হোক না কেন, আমি সেখানে গিয়ে দেখতে চাই লোকটার কি হয়েছে। আমার আর গাড়ি চালিয়ে যাওয়ার মতো মনোবল ছিল না। বন্ধুই আমাকে সেখানে গাড়ি করে নিয়ে গেল। পরিষ্কার রাস্তা, যথারীতি গাড়ি চলছে। গত রাতের দুর্ঘটনার চিহ্ন মাত্র নেই। আশেপাশের হসপিটাল, থানা সব জায়গায় সুকৌশলে খবর নিলাম। কেউ কিচ্ছু জানে না। গতকাল রাতে কোনো দুর্ঘটনাই ঘটেনি। আমি শুনে হতভম্ব হয়ে গেলাম। এত মনের ভুল হতে পারে না। গাড়ি চ্যাপ্টা, তার ওপর রক্ত, এ কী করে সম্ভব? বন্ধু বলল, ওটা কোনো জন্তু ছিল না তো। কিন্তু সেক্ষেত্রে তো আর মৃতদেহটাও তো রাস্তায় পড়ে থাকতো। সে মাথা হেলিয়ে সায় দিয়ে বলল, সেটা ঠিক। তোমার কি মনে হচ্ছে? কোনো গাছে বাড়ি খাওনি তো? অসম্ভব। সে ভেবেচিন্তে আমাকে উপদেশ দিয়ে বলল, তুমি খুব ক্লান্ত, এক কাজ করো, আজ রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাও। দেখবে মন থেকে দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। বুঝলাম সে ভাবছে আমি মানসিকভাবে ক্লান্ত। রাতের অন্ধকারে চোখ ভুল দেখেছি। আমার মধ্যেও দ্বিধার জন্ম নিল। বন্ধুর পরামর্শ মতো ঘুমের ঔষধ খেয়ে শুতে গেলাম। গত রাতে ঘুম না হওয়ায় শরীরটা ক্লান্ত লাগছিল। শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো বিছানার পাশে কাচের জানলায় কেউ একজন টুক টুক করে টোকা দিচ্ছে। ভালো মতো তাকালাম। চাঁদের আলোয় জানলাটা স্পষ্ট চোখে পড়ছে। অপর প্রান্তে কেউ নেই। তবে কি স্বপ্ন দেখলাম? সবে মাত্র চোখ বন্ধ করেছি, আবার সেই টুক টুক শব্দ। জানলার দিকে তাকাতেই চমকে উঠলাম। একজন দাড়ি গোপওয়ালা মানুষ মূর্তি দেখা যাচ্ছে। কে এখানে এত রাতে? চিৎকার করে বললাম, কে? আমার গলা শুনে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম। নিজের ওপর সন্দেহ জাগতে শুরু করলো। সত্যিই কি আমি প্রকৃতিস্থ আছি? গতকাল রাত থেকে যা দেখতে দেখতে শুরু করেছি তাতে একটা সিদ্ধান্তেই আসা যেতে পারে, সেটা হচ্ছে আমার মস্তিষ্কের অসুস্থতা। ঘুমের ঔষধের প্রভাবেই প্রচণ্ড সাহস ছিল।
আমি দ্বিধাদ্বন্দ্ব ঘোচানোর জন্য ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম। আমার বাংলোটা লেক সংলগ্ন। সামান্য দূরে আরও 3টে বাংলো। কোনো বাংলোতে আলো জ্বলছে না, অর্থাৎ সবাই ঘুমিয়ে পড়েছে। সুদীর্ঘ লেকের বিশাল অংশ জুড়ে এত অজস্র গাছ যে জায়গাটা প্রায় অরণ্যে রূপ নিয়েছে। মাঝে মধ্যে এখানে বুনো শুয়োরের দেখা মেলে, কখনো হরিণ ঘুরে বেড়ায়, অজস্র পাখি গাছের ডালে ঝুলে থাকে। জায়গাটা খুব সুন্দর, চাঁদের আলোয় আরও সুন্দর দেখাচ্ছে। বেশ খানিক দূর হাঁটার পর হঠাৎ যেন সম্বিত ফিরে পেলাম। এ কী করছি আমি? ঘুরে পাওয়া মানুষের মতো এই বিপদসংকুল জায়গায় গভীর রাতে হেঁটে বেড়াচ্ছি। তাড়াতাড়ি ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। সামান্য পথ এগিয়েছি, এমন সময় ঝোপের পাশে একটা শব্দ হলো। থমকে ঘুরে দাঁড়াতেই চোখে পড়ল একটা ভয়াবহ দৃশ্য। দাড়ি গোপওয়ালা ওই লোকটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, সমস্ত শরীর ওভারকোটে ঢাকা। কিন্তু এ কি? লোকটার কনুই থেকে টান হাতটা বিচ্ছিন্ন। দৃশ্যটা বিদ্যুতের মতো আমার মাথায় আঘাত করলো। আমি পাগলের মতো দৌড় দিলাম। মনে হলো পিছনে কেউ আমাকে তাড়া করছে, কিন্তু ঘুরে দাঁড়িয়ে দেখার সাহস আমার আর নেই। ঘরের দরজা যেমন খোলা ছিল তেমনই খোলা আছে, ভেতরে কেউ নেই। আমি সশব্দে দরজা বন্ধ করে বিছানায় বসে হাঁপাতে থাকলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর হতে দেরি নেই। বাকি রাতটা আমি লাইট জ্বালিয়ে জেগে রইলাম। বুকটা ধরফর করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধাতস্থ হলাম। জানলার দিকে তীক্ষ্ণ নজর রাখতে থাকলাম। কাউকে দেখা গেল না। তবে কি আজও যা দেখলাম সবই আমার মনের ভুল? ভোরের আলো ঘরের মধ্যে পড়তে আমি ঘর থেকে বেরিয়ে বাইরে গেলাম। জানলার কাছে বড় বড় পায়ের ছাপ। তাহলে এসব আমার চোখের ভুল হতে পারে না? অনেক ভেবেচিন্তে গেলাম বন্ধুর কাছে। সে সব শুনে শুনে বলল, আমার মনে হয় তোমার নার্ভের ওপর ঘটনাটা চাপ ফেলেছে। তুমি একজন মানসিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করো। আমি বললাম, তুমি এটাকে স্রেফ মানসিক রোগ বলে ধরে নিচ্ছ? তুমি তো দেখলে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। পত্রিকায়, হাসপাতালে বা পুলিশের কাছেও এমন কোনো ঘটনার সন্ধান মেলেনি। অথচ তুমি ভেবে নিয়েছো সত্যি একটা মানুষ তোমার গাড়ির তলায় চাপা পড়েছে। পায়ের ছাপটা এলো কোথা থেকে? ওটা যে কোনো লোকেরই হতে পারে, ওখানে তো আরও লোকজন আছে। বন্ধুর যুক্তিতে আমার মন ভরল না। বললাম, তুমি তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? বন্ধু হেসে উঠল। এই আধুনিক যুগে এসব কথাবার্তা শুনে লোকে হাসবে। বুঝলাম বন্ধুটি আমার কথায় মজা পেয়েছে। আমি আর এ নিয়ে তর্ক করে তার কাছে হাস্যকর হতে চাইলাম না। চুপ করে রইলাম। সে আমার ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে প্রস্তাব দিল, আজ রাতে না হয় আমার সঙ্গে ঘুমিও। তার প্রস্তাবে আমার পৌরুষে আঘাত লাগলো। বললাম, আমি অত ভীতু না যে একা থাকতে পারবো না। ঠিকই বলেছ, গতকাল ঘুমের ঘোরে কী দেখেছি। হ্যাঁ, ঘুম ভাঙার পরও ওটাই বাস্তব বলে ধরে নিয়েছ। মাঝে মধ্যে স্বপ্নগুলো এত বাস্তব মনে হয়। বন্ধুর সঙ্গে কথা বলার পর মনে বেশ খানিকটা সাহস ফিরে এলো। সারাদিন কাজকর্মে ব্যাপারটা ভুলে থাকলাম। কিন্তু যতই রাত ঘনিয়ে আসলো ততই মনের মধ্যে ভয়টা চেপে ধরতে লাগলো। আজ আর ঘুমের ঔষধ খেলাম না। ব্যাপারটি কি আমি আজ দেখতে চাই। রাতে নৈশভোজের পর কিছুক্ষণ বাংলোর বাইরে হাঁটলাম। চমৎকার রাত, পরিষ্কার আকাশে উজ্জ্বল তারাগুলো ঝকঝক করছে। প্রতিবেশীদের বাংলোতে বাতি জ্বলছে। রাত যতই বাড়তে থাকলো বাতিগুলো একে একে নিভতে শুরু করলো, অর্থাৎ সবাই ঘুমিয়ে পড়ছে। কথাটা ভাবতেই বুকের ভেতর ভয় দোলা দিয়ে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে থাকলাম। কিন্তু সমস্যা হলো আলোয় আমার ঘুম আসে না। মাঝরাত পর্যন্ত জেগে থেকেও যখন কোনো মানুষের প্রেতাত্মা দূরে থাকুক, একটা ইঁদুরের আত্মা পর্যন্ত এলো না, তখন আমার মনে সাহস ফিরে আসতে লাগলো। মনে হলো গত রাতে সত্যিই ঘুমের ঔষধের প্রভাবে যত সব আজগুবি দৃশ্য দেখেছি। নিশ্চিন্তে মনে আলো নিভিয়ে গায়ে কম্বল টেনে দিলাম, কিন্তু ঘুম আর আসতে চাইল না। বুঝলাম যতই মনকে বুঝাই না কেন অবচেতন মন বুঝতে চাইছে না। এপাশ ওপাশ করছি, ঠিক তখনই
একটা শব্দ কানে এলো। গতদিনের মতো আজও জানলার পাশে শব্দ। কম্বলটা সরিয়ে উঠে বসলাম। জানলার দিকে তাকাতেই সরাসরি চোখাচোখি হলো মূর্তিটার সঙ্গে। কাচের জানলার মধ্যে দিয়ে আমাকে উকি মেরে ডেকছিল সে। তারই কোফে ঢাকা জ্বলন্ত দৃষ্টির সে লোকটা। ভয়ে আমার শরীরটা কাঁপতে শুরু করলো। আমি চিৎকার করার জন্য মুখ খুললাম, কিন্তু একটা শব্দও বের হলো না। কিভাবে কখন যে উঠে লাইট জ্বালিয়েছি জানি না। জানলার দিকে তাকিয়ে দেখি কেউ নেই। এ কিভাবে সম্ভব? আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ভয়ে বিছানায় যেতে সাহস পাচ্ছি না, আবার এত রাতে দরজা খুলে কারো বাড়ি যাব সে সাহসও হচ্ছে না। শেষ পর্যন্ত কিছুক্ষণ জেগে থাকে আবার শুয়ে পড়লাম। তবে এবার আর আলোটা নিভালাম না। মনে হলো ঘরের আলোর সঙ্গে মূর্তিটার কোনো সম্পর্ক আছে, কিংবা অন্ধকারে আমার দৃষ্টিভ্রম হচ্ছে। আলো জ্বালিয়ে শোবার পরেও বুকের ভিতরটা টিপটিপ করতে থাকলো। স্থির করলাম আজই শেষ রাত, এখান থেকে আমি চলে যাব। যদি সত্যিই চোখের ভুল হয় তবুও সমস্যা তো একটা হচ্ছে। এভাবে রাতের পর রাত নিদ্রাহীন ভয়ার্ত অবস্থায় কতদিন কাটানো যায়? সময় আর কাটছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সূর্য উঠতে আরও ঘন্টা 3 দেরি আছে। কিভাবে সময় কাটাই ভাবছি, উঠে বই পড়ব। ঠিক এই সময় হঠাৎ দপ করে আলোটা নিভে গেল। অন্ধকার গ্রাস করলো ঘরটাকে। আমার মুখ চিরে ভয়ার্ত একটা শব্দ বের হয়ে এলো। আলো তো এভাবে নেভার কথা নয়। তবে কানটা খাড়া করলাম। চারিদিকের স্তব্ধতা যেন বুকের ভেতরে শিহরণ বইয়ে দিল। 2-1 মুহূর্ত সব চুপচাপ। তারপর বিছানার পাশে কাচের জানলার কাছে পায়ের আওয়াজ শোনা গেল। ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গে জানলায় কাঁচ ভাঙার শব্দ রাতের নীরবতাকে খান খান করে দিল। ভয়ে আতঙ্কে আমি লাফ দিয়ে উঠে দরজার দিকে ছুটে গেলাম। কিভাবে যে ক্ষিপ্র গতিতে দরজা খুলে বেরিয়েছি সে খেয়ালও নেই। যখন সম্বিত ফিরে পেলাম তখন দেখলাম পাগলের মতো তীব্র গতিতে দৌড়াচ্ছি আমি। গাছপালার ফাঁক দিয়ে দৌড়াতে দৌড়াতে লেকের পাশে চলে এলাম। চারিদিকের গাছপালাগুলো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আমি এত ভয় পেয়ে গেছি যে গাছগুলোকে পর্যন্ত এক একটা দৈত্যের মতো মনে হতে লাগলো। কতক্ষণ দৌড়েছি জানি না। পেছনে পায়ের শব্দে চমকে উঠলাম। আরও কেউ কি দৌড়েছে আমার কিছু কিছু? না, আমার পায়ের শব্দই প্রতিধ্বনিত হয়ে এ শব্দের সৃষ্টি করছে। ফিরে তাকিয়ে দেখি 4টে হরিণ, সঙ্গে 2টো হরিণ শাবক রাতের অন্ধকারে লেকের ঝল খেতে এসেছে। আমাকে দেখে হরিণগুলো তড়িৎ গতিতে দৌড়ে ঝোপঝাড়ের অন্তরালে অদৃশ্য হয়ে গেল। পেছনে আবার শব্দ। নিজের অজান্তে ফিরে তাকালাম। তারপর আঁতকে উঠলাম। ভয়ঙ্কর দর্শন, গাড়িওয়ালা লোকটা ঠিক আমার পিছনে, আর একটু হলেই ধরে ফেলবে। ভয়ে ভীতাহিত জ্ঞানশূন্য হয়ে আমি লেকের জলে ঝাঁপিয়ে পড়লাম। প্রাণপণে সাঁতার কাটছি। লেকের ঠান্ডা জলে যেন শরীর জমে যাচ্ছে। খানিক সাঁতরে পিছন দিকে তাকালাম। লোকটা ঝাঁপিয়ে পড়েছে আমার পিছু পিছু, কিন্তু এক হাত নিয়ে দ্রুত এগোতে পারছে না। আমি তার চাইতেও দ্রুত সাঁতরে লেকের মাঝামাঝি এসে পড়েছি। আর পিছন ফিরে না তাকিয়ে সাঁতার কাটতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই লেকের অপর প্রান্তে পৌঁছে গেলাম। পাড়ে উঠে ফিরে তাকালাম। কোথায় সেই লোকটা? কেউ নেই। রাত জাগা পাখি গাছ থেকে তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল। আমার পাশে ঝোপের আড়ালে কি যেন নড়ে উঠল। আমি থমকে ফিরে তাকাতে একটা বড় সড়ো শুয়োর পাশ কেটে চলে গেল। আমি আর দাঁড়ালাম না। হাঁটতে হাঁটতে বনভূমি ছাড়িয়ে বড় রাস্তার কাছে চলে এলাম। রাস্তাটা পার হব এমন সময় অন্ধকার ভেদ করে তীব্র আলোর রশ্মি দূর থেকে এগিয়ে আসতে লাগলো। বুঝলাম একটা গাড়ি আসছে। আমি হাত ইশারা করতেই গাড়িটা থামলো। চালক গাড়ির কাচের জানলা নামিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, সে কি, এই রাত দুপুরে তুমি লেকে সাঁতার কাটছিলে কেন? সাঁতার প্রতিযোগিতায় নাম দেয় বুঝি?